ইন্ট্রোডাকশন দিয়ে কন্টিনিউ করবা প্লিজ। আসসালামু আলাইকুম। আমি মনিরুল ইসলাম, কোর্স এন্ড কারিকুলাম টিম থেকে। আজকে আমাদের ক্লাস নিচ্ছেন SK MD আলী আব্বাস স্যার। স্যার হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট টিচার, মাস্টার ট্রেনার অ্যান্ড ইনস্ট্রাক্টর, অলসো মেন্টর, বাংলাদেশ এয়ারফোর্স শাহীন কলেজ চট্টগ্রামে। স্যার আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। স্যার আপনি চাইলে ক্লাস শুরু করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? হ্যালো, ভালো আছি স্যার আলহামদুলিল্লাহ ভালো জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি ফার্স্টে তোমাদেরকে একসাথে কেমন আছো জিজ্ঞেস করার মানে হচ্ছে আমি এর প্রত্যেকে কাউকে একসাথে কথা বলার সুযোগ দিব না, সেই জন্য সবাই একসাথে ফার্স্টে ভালো আছি বলে ফেলি আর কি। তো ইতিমধ্যে তোমরা জেনে আমার পরিচয়টা, এরপর আমি আর বলতে চাচ্ছি না। তোমরা অত্যন্ত সৌভাগ্যবান এই জন্য যে বার্ষিক পরীক্ষা শেষে একটু রিল্যাক্সে থাকবে এমন একটা মুহূর্তে তোমরা পড়ালেখা নিয়ে আবার ব্যস্ত। আসলে বাংলাদেশে এই ধরনের স্টুডেন্টদেরকেই কিন্তু আমরা টার্গেট করে রাখছি, যাতে তোমাদের ভবিষ্যৎ এই আইসিটি অলিম্পিয়াডের মাধ্যমে শুরু হতে পারে। তো সেই হিসেবে আজকে যে ক্লাসটা সেটা আমি তোমাদের কন্টিনিউ করব এখন থেকে প্রায় 9:30 পর্যন্ত। আসলে একটা ক্লাস দিয়ে তো সবকিছু কমপ্লিট করা সম্ভব না, সেই হিসেবে তোমাদেরকে একটা গাইডলাইন দেওয়ার জন্য মূলত আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এরকম কয়েকটা ক্লাসের আয়োজন করেছে। তো সেই ক্লাসের মাধ্যমে তোমরা জাস্ট একটু আইডিয়া পাবে, জাস্ট এতটুকু। এরপরে তোমরা সিলেবাস অনুযায়ী একটু পড়াশোনা করতে হবে। আর আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সিজন 1 এবং 2 যেভাবে সাফল্যের সহিত কর্মকাণ্ড চালিয়েছেন, আশা করি সিজন 3-তে তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে এটা আমাদের বাংলাদেশের নয় আন্তর্জাতিকভাবে একটা সুখ্যাতি অর্জন করবে। তো সেক্ষেত্রে তোমাদের ভূমিকাটা থাকবে সবচেয়ে বেশি। তো আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ারে যাচ্ছি। এর মধ্যে আমার সাথে জাস্ট আমার কোশ্চেনের আনসার দিবে এরকম 2-1 জন একটু হ্যান্ড রাইজ করো, যারা আমার কোশ্চেনের আনসার দিতে পারবে। আমি সবাইকে অ্যাক্সেস দিব না, জাস্ট 2 জনকে, একটা মেয়ে আর একটা ছেলে, ঠিক আছে? হুম। ঠিক আছে, আমি তোমাদের কাছ থেকে 1 মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি। আমি আমার স্লাইডটা একটু আনি। তোমরা আমার সাথে একটু রেসপন্স করবে, আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ কিনা, জাস্ট যদি পারো তাহলে বলো। স্যার দেখা আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ আমার একটা ছবি? ওকে, থ্যাংক ইউ। এখন তোমাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে তোমরা সবাই মাইক্রোফোন অফ করে দাও। জাস্ট আমি এই যখন কোশ্চেন করব এখান থেকে
একজন এটা রেসপন্স করবে, যে কোনো একজন যখন কথা বলবে একটু সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে না, ঠিক আছে? ওকে, আমার নাম শেখ মোহাম্মদ আলী আব্বাস। ইতিমধ্যে তোমরা জেনেছো আমি আছি বিএফ শাহিন কলেজ চট্টগ্রামে। আমি আজকে তোমাদের এই সেশনে স্বাগত জানাচ্ছি। মূলত আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্লাউড কম্পিউটিং। তো সাইবার সিকিউরিটি সম্পর্কে জানার আগে আমরা ফার্স্টে জানতে হবে সাইবার ক্রাইম কি। যে কোনো একজন কি বলতে পারবে সাইবার ক্রাইমটা কি? মানে হ্যাকিং, এর মধ্যে যখন কোনো অনলাইনে গঠিত অপরাধ। আচ্ছা, ভেরি গুড। তোমরা ক্রাইম সম্পর্কে ভালোই জানো, ঠিক আছে? ক্রাইম বলতে আমরা যে কোনো ধরনের অপরাধকে বোঝাই, তাই না? তো সাইবার ক্রাইম বলতে এটা কোন ধরনের অপরাধকে বোঝায়? চুরি, ডাকাতি এগুলো? ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। মূলত অনলাইন ভিত্তিক বা ইন্টারনেট ভিত্তিক যে ক্রাইম গুলো হয়ে থাকে এটাই মূলত আমরা সাইবার ক্রাইম হিসেবে বলি। তো সাইবার ক্রাইমের যদি আমি তোমাকে সংজ্ঞা দিতে যাই তাহলে ফার্স্টে দিতে হবে ইন্টারনেট, কম্পিউটার বা যে কোনো ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সংগঠিত অপরাধমূলক কর্মকাণ্ডকে সাইবার ক্রাইম বলে। যেহেতু আইসিটি অলিম্পিয়াডের যে কোশ্চেনগুলো সেগুলো তোমাদের শর্ট কোশ্চেন টাইপের হয় বা এমসিকিউ টাইপের হয়, সেক্ষেত্রে তোমরা এই ছোটখাটো কিছু আমি তোমাদেরকে টিপস দিব, যেগুলো বলবো যে তোমরা একটু মাইন্ডে রাখো বা এটা একটু নোট করো। সেক্ষেত্রে তোমরা খাতা কলম নিয়ে বসো, জাস্ট একটু পয়েন্টগুলো লিখে রাখলে হবে। তো এগুলো জানলে তোমাদের ব্যক্তিগত জীবনে এবং ভবিষ্যতে ক্যারিয়ারে এবং আইসিটি অলিম্পিয়াডের কম্পিটিশনে আশা করি তোমরা ভালো রেসপন্স করতে পারবে। তো সংজ্ঞাটা তোমরা একটু বুঝতে পেরেছো। এরপরে সাইবার ক্রাইমের উদ্দেশ্যটা কি, মানে যারা সাইবার ক্রাইম করে তারা কোন উদ্দেশ্যে এই সাইবার ক্রাইমটা করে থাকে, এটা তোমরা একজন বলো তো, সাইবার ক্রাইম কেন করে? ওকে, ভেরি গুড। তোমরা আসলে অনেক পড়াশোনা করো, এটা বোঝা গেছে। এরপর আমি স্পেসিফিক বলি, কোনো ডেটা চুরি করা, আর্থিক প্রতারণা, ব্যক্তিগত হয়রানি, চাঁদাবাজি বা সিস্টেম ধ্বংস করা মূল উদ্দেশ্য হচ্ছে সাইবার ক্রাইমের। তারপর আমি যদি এই সাইবার ক্রাইম সম্পর্কে জানাটা আমার কেন গুরুত্বপূর্ণ, এটা বর্তমান যে প্রযুক্তি যুগ, আমরা এআই এর যুগে বাস করছি, আমাদের প্রত্যেকের কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই বেশি সচেতন থাকতে হবে এই সাইবার ক্রাইমটা নিয়ে। তো আমাদের জীবনযাত্রা যত বেশি ডিজিটাল হচ্ছে এবং আমরা অনলাইন প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল হচ্ছি, এই ঝুঁকিও তত বেশি কি দ্রুত গতিতে বাড়ছে। তো আমরা এমন একটা সময় আসবে তোমরা দেখবে যে এই অফিস আদালত, হ্যাঁ, মানে আমরা খাতা কলমে কাগজপত্রে যা কিছু করি না কেন সব এই বিলুপ্তি হয়ে যাবে। ইতিমধ্যে এটা হওয়ার পথেই। জাস্ট অনলাইনে আমরা এরপরে যে টপিকসটা আছে ক্লাউড কম্পিউটিং, সেটার মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের সমস্ত ইনফরমেশন, ফিউচার যা কিছু আছে সবকিছু কিন্তু আমাদের সাইবারের মাধ্যমে চলে যাচ্ছে। তো এটা সম্পর্কে আমাদের জানা, প্রত্যেকটা স্টুডেন্টের, সে আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো ক্যাটাগরি স্টুডেন্ট হোক, হ্যাঁ, সবারই সাইবার ক্রাইম বা সাইবার সিকিউরিটি সম্পর্কে 100% অবগত থাকতে হবে, না হলে কখন কি হয়ে যায় তোমরা নিজেরও বুঝতে পারবে না। তো সেই জন্য এটা সম্পর্কে জানা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে সাইবার ক্রাইমের আমাদের কয়েকটা প্রচলিত ধারা আছে, যেমন এক নম্বর হচ্ছে ফিশিং। কেউ কেউ বলতে পারবে ফিশিং জিনিসটা কি? ভেরি গুড, ভেরি গুড। ফিশিং এমনি আমরা মাছ ধরাকে বুঝাই, তাই না? তো একটা মাছ ধরার জন্য আমরা কি করি, বড়শিতে ছোট্ট একটা খাবার দিই। ওই ছোট্ট খাবারটা খাওয়ার জন্য বড় একটা মাছ এসে খেয়াল করে যে এটা খাবার, খুব মজাদার খাবার, আমি একটু খেয়ে ফেলি। তো খেতে গিয়ে সে কিন্তু ওখানে আটকে যায় বা ধরা পড়ে। তো সাইবার ক্রাইমের চমৎকার একটা কৌশল হচ্ছে, যারা ক্রাইম করে তাদের একটা চমৎকার কৌশল হচ্ছে তারা ফিশিং এর মাধ্যমে করে। অর্থাৎ তোমাকে এমন একটা লোভনীয় অফার দিবে, যেটার মাধ্যমে তুমি হয়তো বলবে যে এটা একটা ক্লিক করো, বা এখানে একটা 20 জিবি ডাটা 10 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তুমি এখানে ক্লিক করলেই 10 জিবি 20 জিবি 10 টাকা দিয়ে পেয়ে যাবে বা ফ্রিতে পাবে।
মানে তোমাকে এমন একটা লুপ দেখাবে যেটার মধ্যে তুমি ক্লিক করার সাথে সাথে তোমার সমস্ত তথ্য ইনফরমেশন ওদের কাছে, হ্যাকারদের কাছে চলে যাবে। যেমন ইমেইলের মাধ্যমে, মেসেজ বা ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহারকারীকে প্রতারিত করে তার ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর হাতিয়ে নেওয়া। সতর্কতা থাকতে হবে তোমাকে, হুবহু দেখতে লাগা ভুয়া ওয়েবসাইটে আপনার লগইন তথ্য দেওয়া থেকে বিরত থাকবে। তো ফিশিংটা হচ্ছে মূলত কি, তোমাকে লুপ দেখিয়ে কোন একটা মেসেজের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে তোমার তথ্য চুরি করে নিবে বা পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর চেয়ে নিবে। তো সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ম্যালওয়্যার। ম্যালওয়্যার হচ্ছে, কে বলতে পারবে ম্যালওয়্যার কি? স্যার একটা হ্যান্ড ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ম্যালওয়্যার হচ্ছে ক্ষতিকর সফটওয়্যার। ক্ষতিকর সফটওয়্যার অনেক ধরনের আছে, যেমন ভাইরাস, ট্রোজান হর্স, স্পাইওয়্যার, ওয়ার্ম একটা সফটওয়্যার আছে যা আপনার ডিভাইসের ক্ষতি করে, আপনার কার্যকলাপ ট্র্যাক করে বা ব্যক্তিগত তথ্য চুরি করে। তাহলে ম্যালওয়্যারের এই যে ভাইরাস, ট্রোজান হর্স, স্পাইওয়্যার, এগুলি সম্পর্কে আমি পরে বিস্তারিত আলোচনা করব। জাস্ট আমাদের মূল যে তিনটা পার্ট আছে সাইবার ক্রাইমের, এই তিনটা গুরুত্বপূর্ণ পার্ট তোমাদের সাথে আলোচনা করছি। একটা হচ্ছে র্যানসামওয়্যার। এটা হচ্ছে এক ধরনের ম্যালওয়্যার যা তোমার ফাইল বা কোনো সিস্টেমকে এনক্রিপ্ট করে লক করে দেয়, এবং লক করে দেওয়ার পর তোমার থেকে একটা মেসেজ পাঠাবে বা তোমাকে একটা মেসেজ দিয়ে বলবে যে তুমি এটা যদি উদ্ধার করতে চাও তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করো, এত টাকা দিতে হবে, তাহলে তোমার আইডি আমি কি ফেরত দিব। এটা বড় বড় প্রতিষ্ঠানে এই ধরনের মুক্তি পৌঁছে থাকে, মানে এই ধরনের সিস্টেমে। তো এই তিনটা জিনিস মনে রাখবে, একটা হচ্ছে ফিশিং, একটা হচ্ছে ম্যালওয়্যার, একটা হচ্ছে কি র্যানসামওয়্যার। মনে থাকবে? এগুলি সম্পর্কে বিস্তারিত তোমরা একটু জেনে নিবে। ওকে, আমাদের সাইবার ক্রাইমের প্রসপেক্ট আরো কয়েকটা আছে, যেমন পরিচয় চুরি, তোমার আইডেন্টিটি থেফট যেটা আমরা বলি, যেমন তোমার নাম, ঠিকানা, পরিচয় নম্বর চুরি করে, সেই পরিচয় ব্যবহার করে আর্থিক লেনদেন বা জালিয়াতি করে। বিশেষ করে বর্তমানে সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক শ্রেণীর প্রতারক, তারা বিভিন্ন স্কুলের স্টুডেন্টদের ডাটাবেজে ঢুকে তাদের ইনফরমেশন কালেক্ট করে, তাদের মোবাইল নাম্বার কালেক্ট করে গার্ডিয়ানদের মোবাইলে ফোন করে মেসেজ দিয়ে বলে যে আপনার বাচ্চা বৃত্তি পেয়েছে বা অমুকের একটা স্কলারশিপ পেয়েছে, এটা যদি পেতে চান তাহলে আপনার মানে নাম ঠিকানা সব হুবহু বলে দিবে তোমার। তুমিও যখন ওই ঠিকানা, নাম ঠিকানা জানতে পারবে, তখন তুমিও বিশ্বাস করবে যে হ্যাঁ। তো বলে যে এটা আপনার সময় বেশি না, এটা আপনার আধা ঘন্টা 10 মিনিটের মধ্যে দিতে হবে, না হলে আপনার বৃত্তি পাওয়াটা বন্ধ হয়ে যাবে বা এটা ক্যান্সেল হয়ে যাবে। তখন অনেকে লুবে পড়ে কি করে, সাথে সাথে তো ইনফরমেশন যা চাই সবগুলো দিয়ে দেয়। ঠিক আছে? তো এই পরিচয় গুলো তোমার চুরি করে ওরা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তুমি যখন কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা তোমার পিনকোড নাম্বার দিয়ে দাও, তখন তোমার যেমন বিকাশের নাম্বার দিয়ে দাও, পিনকোড নাম্বার, তখন তারা তোমার বিকাশ থেকে টাকা পয়সা নিয়ে যায় বা তোমার 5,000 10,000 টাকা দাবি করে ক্রাইম করে। তো এগুলো থেকে একটু সাবধান থাকবে। কেউ যদি এই ধরনের ফোন করে বা মেসেজ দিয়ে বলে যে তুমি বৃত্তি পেয়েছো বা মানে এটা তোমার জন্য বরাদ্দ হয়েছে, তখন তুমি সাথে সাথে তোমার প্রতিষ্ঠানে, স্কুলে বা কলেজে যারা আছে দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে যোগাযোগ করবে। ওরা যদি শিওর করে তখন তোমরা ওদের সাথে কথা বলবে। আদারওয়াইজ যে কোনো ইনফরমেশন এই ধরনের পাওয়ার সাথে সাথে তোমরা রেসপন্স করবে, শিওর হওয়ার পরে দেন রেসপন্স করবে। এখন সাইবার বুলিং, সাইবার বুলিংটা কি, কে বলতে পারবে? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এটা নিয়ে আমি তোমাকে একটু সময় দিচ্ছি। এটা বর্তমানে স্টুডেন্টরা, বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছে, তাদের মধ্যে বিশেষ করে মেয়েরা সবচেয়ে বেশি সাইবার বুলিং এর শিকার হচ্ছে। এটা অনেক মারাত্মক একটা জিনিস, যেটা মাধ্যমে তোমার
এটা সাইবার বুলিং এর মাধ্যমে তোমার ব্যক্তিগত হ্যারাসমেন্ট থেকে শুরু করে মান সম্মান থেকে শুরু করে তোমার এই সামাজিক মর্যাদা থেকে শুরু করে এটা অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়, যেটার মাধ্যমে একটা স্টুডেন্ট বা একটা ব্যক্তি আহ, মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে, সামাজিকভাবে অনেকভাবে সে হয়রানির শিকার হয়। এটা হচ্ছে অনলাইনে তোমরা জেনে শুনে না বুঝে দুষ্টুমি করে হোক, যেভাবে হোক একজনের সম্পর্কে আরেকজনের সমালোচনা করা, নেগেটিভ মন্তব্য করা, বাজে মন্তব্য করা, গালমন্দ করা, হ্যাঁ, এই ধরনের কাজগুলিকে আমরা সাইবার বুলিং হিসেবে ধরে রাখি। যারা সম্মানী ব্যক্তিদের বিরুদ্ধে যদি তোমরা অনলাইনে কোনো ধরনের নেগেটিভ মন্তব্য করো বা কথাবার্তা লিখো, তারা কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ে, তারা কিন্তু অনেক সময় কঠিন ডিসিশনে চলে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে এই জায়গা থেকে তোমাদের আমি এজ এ টিচার হিসেবে রিকোয়েস্ট করব, তোমরা কোনো ফ্রেন্ডের নামে বা কোনো ব্যক্তির নামে, হ্যাঁ, কোনো ধরনের নেগেটিভ ইনফরমেশন মেসেঞ্জারে, ফেসবুকে ছড়াবে না। হ্যাঁ, নেগেটিভ সত্যি হলেও ছড়ানোর প্রয়োজন নেই। তো বিষয়টা সত্য জিনিসটাও অনলাইনে বা মেসেঞ্জারে, ফেসবুকে এটা তুমি শেয়ার করার কোনো প্রয়োজন নেই। অনলাইন এমন একটা জায়গা, তুমি নেগেটিভ একটা জিনিস যদি একবার ছড়াও, এটা কিন্তু ভাইরাল হতে 5 মিনিট লাগবে না, কিন্তু ভালো একটা জিনিস ছড়াইলে এটা 5 দিনও সহজে ছড়ায় না। এটা কিন্তু আমাদের অনলাইনে সবচেয়ে নেতিবাচক একটা দিক। আমরা কোন একটা ভালো জিনিস যদি তুমি ফেসবুকে শেয়ার করো, সেটা কিন্তু লাইক কমেন্ট খুব কম দেয়। যখন একটা নেগেটিভ কোনো কিছু শেয়ার করো, দেখবে যেটা 2 মিনিটের মধ্যে কমেন্টে ভরে গেছে, লাইকে ভরে গেছে। হ্যাঁ, তার মানে আমরা সবসময় নেগেটিভটাকে বেশি হাইলাইট করি। সেজন্য সাইবার বুলিং, তুমি যদি কারো সম্পর্কে একটা নেগেটিভ মন্তব্য করো, তাহলে তোমার সম্পর্কে সে আরেকটা নেগেটিভ মন্তব্য করে বসবে। সেক্ষেত্রে দুইজনের মধ্যে একটা সম্পর্ক ছিন্ন হওয়ার সুযোগ তৈরি হয়। তো সেটা হচ্ছে অনলাইনে কাউকে হয়রানি করা, ভয় দেখানো, অপমানজনক মন্তব্য করা, ছবি ভিডিও ব্যবহার করে গুজব ছড়ানো, শিকার হওয়া ব্যক্তি মানসিক ক্ষতির সম্মুখীন হতে পারে। ঠিক আছে। একটা হচ্ছে ডেটা ব্রিচ। ডেটা ব্রিচটা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের সুরক্ষিত ডেটাবেস হ্যাক করে লাখ লাখ ব্যবহারকারী ব্যক্তিগত, আর্থিক বা সংবেদনশীল তথ্য ফাঁস করে দেওয়া। এটা বড় ধরনের হ্যাকার যারা আছে, তারা আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে, যেগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ড হয়ে থাকে, সেই প্রতিষ্ঠানগুলোকে আইডি হ্যাক করে বা তাদের ওয়েবসাইট হ্যাক করে তাদেরকে সাময়িকভাবে তাদের লেনদেন বন্ধ করে রাখে, এবং পরবর্তীতে তাদেরকে বিভিন্ন মেসেজ দিয়ে বলে যে আপনার এটা হ্যাক করা হয়েছে, আপনি যদি এটা থেকে মুক্তি পেতে চান তাহলে এত লক্ষ টাকা, এত কোটি টাকা আপনাকে এত ঘন্টার মধ্যে দিতে হবে, আদারওয়াইজ আপনার ডাটাগুলো কি হয়ে যাবে, চুরি হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে। তো এইভাবে অনেকভাবে আমরা কি সাইবার ক্রাইমের শিকার হয়। আমি একটা ভিডিও দেখাই, সবাই ভিডিওটা একটু দেখো।
তোমরা যে ভিডিওটা দেখেছো এখান থেকে আমরা কি শিখতে পেলাম? 10 সেকেন্ড একটু বলবে? সাইবার বুলিং ভেরি গুড, ভেরি গুড। তাহলে এই ভিডিও থেকে আমরা বিশেষ করে মেয়েদেরকে একটু বলি, তোমরা এ ধরনের কিন্তু অনেক হ্যারাসমেন্টের শিকার হবে, অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে। তোমরা সাহসিকতার সাথে, ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করবে। তো এই ধরনের প্রবলেমে পড়লে তোমরা কি করবে সেটা কি আমাকে একজন বলতে পারবে? কেউ যদি এই ধরনের একটা প্রবলেমে পড়ে যাও, সেক্ষেত্রে সাথে সাথে তুমি কি করবে? ভিডিও থেকে তোমরা জানতে পেরেছো, এখন তোমাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি। তো স্যার অনলাইন আচ্ছা, এটা তুমি যদি তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, বাবা মার সাথে শেয়ার করো, টিচারদের সাথে শেয়ার করো, এটা কি তোমার কোনো সমস্যা হবে? বলো তো। না না স্যার হ্যাঁ, না স্যার ভেরি গুড, ভেরি গুড। এখন কিন্তু তোমরা অনেকে কি করো, এই ধরনের বিষয়গুলোকে ধৈর্যের সহিত, মান সম্মানের ভয়ে, লজ্জার ভয়ে তোমরা কি করো, নিজের মধ্যে গোপন রাখো, কাউকে বলতে চাও না। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের ভুল। ঠিক আছে, এটা কখনো নিজের মধ্যে রেখে দিবে না। এটা ফার্স্টে তুমি বিষয়টা কোন লেভেলে সেটা অনুপাতে তুমি ফার্স্টে তোমার ফ্যামিলির সাথে, বাবা মার সাথে শেয়ার করবে। শিক্ষা প্রতিষ্ঠানে যদি হয় তাহলে টিচারদের সাথে শেয়ার করবে। আর খুব কম শেয়ার করার চেষ্টা করবে তোমার ফ্রেন্ডদের সাথে। ঠিক আছে, তোমাদের ফ্রেন্ডদের সাথে তোমার পার্সোনাল বিষয়গুলো শেয়ার করা থেকে বিরত থাকবে। বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বেশি ক্ষতিকর দিকটা হচ্ছে তোমার ফ্রেন্ড সার্কেল। তুমি আজকে তোমার ফ্রেন্ডের সাথে খুব ভালো রিলেশন আছে, কোনো কারণ যদি তোমার একটু কি হয়, মন মালিন্য হয়, তাহলে সেটা তোমার সেই ফ্রেন্ডে তোমার পার্সোনাল ইনফরমেশন গুলো শেয়ার করে দিবে, লিক করবে। সেক্ষেত্রে তুমি হ্যারাসমেন্টের শিকার হবে, মানসিকভাবে ভেঙে পড়বে। যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে সে তোমার আজকে ক্ষতি করে ফেললো। সেজন্য তোমার এই ধরনের পার্সোনাল কোনো প্রবলেম হলে সেটা ফার্স্টে তোমার বাবা মা অথবা তোমার টিচারের সাথে শেয়ার করবে। আমি আবার বলে দিচ্ছি, তোমার বাবা মা এবং টিচার হচ্ছে তোমার সর্বোত্তম সহযোগী এবং গাইডলাইন দিবে। বুঝতে পেরেছো? আমি বলতে চাচ্ছি না যে ফ্রেন্ড থেকে দূরে থাকবে, এটা না। ফ্রেন্ডের সাথে থাকবে, ভালো সম্পর্ক রাখবে, কিন্তু পার্সোনাল কোনো বিষয়, হ্যাঁ, এমন কোনো বিষয় শেয়ার করবে না যেটা পরবর্তীতে তারাই তোমার ক্ষতিটা করতে পারে। বুঝতে পেরেছো সবাই? ওকে, থ্যাংক। এখন আমরা এই ধরনের যদি সাইবার ক্রাইমের শিকার হয় তাহলে আমাদের মূল টপিকটা কিন্তু সাইবার সিকিউরিটি। তো আমরা সাইবার সিকিউরিটি আমাদের কেন দরকার? আমাদের জীবনের নিরাপত্তার জন্য আমাদের সাইবার সিকিউরিটির দরকার। এখন বলতে পারবে সাইবার সিকিউরিটি কি, কেন দরকার? কেউ বলতে পারবে? ওকে, ফাইন। এখানে আমি স্পেসিফিক যে কয়েকটা বিষয় বলেছি সেটা হচ্ছে, সাইবার সিকিউরিটি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এমন একটি শাখা যা কম্পিউটার, নেটওয়ার্ক, সার্ভার এবং ডাটাকে হ্যাকিং, ভাইরাস ও তথ্য চুরি থেকে রক্ষা করে। কি কি বলেছি? কম্পিউটার, নেটওয়ার্ক, সার্ভার এবং ডাটাকে কোথা থেকে রক্ষা করে? হ্যাকিং থেকে, ভাইরাস থেকে এবং তথ্য চুরি থেকে। হ্যাঁ, তাহলে এখানে তিনটা পয়েন্ট হ্যাকিং, খেয়াল করো। এটা কম্পিউটার, নেটওয়ার্ক, সার্ভার, এগুলি সম্পর্কে তোমাদের জানা আছে? কম্পিউটার, নেটওয়ার্ক, সার্ভার কি? তারপর ডাটাকে হ্যাকিং থেকে, ভাইরাস থেকে এবং ডেটা থেফট থেকে, অর্থাৎ তথ্য চুরি থেকে আমাদের
রক্ষা করার এই কৌশলগুলো জানাই হচ্ছে আমাদের সাইবার সিকিউরিটি সম্পর্কে কি জানা। তো সাইবার সিকিউরিটি সম্পর্কে জানার মূল 3টা ভিত্তি আমরা সিআইএ বলি। এই সিআইএ দিয়ে কি বোঝাচ্ছে? সি মানে হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, যেটা হচ্ছে গোপনীয়তা। এটা তথ্য যেন কেবল অনুমোদিত ব্যক্তি দেখতে পারে, ঠিক আছে? অর্থাৎ তোমার কোন একটা ইনফরমেশন তুমি যাকে অ্যাক্সেস দিবে সে ছাড়া আর কেউ দেখতে পাবে না। আমরা অনেক সময় কি করি, আমাদের পার্সোনাল ইনফরমেশন গুলো ফেসবুক প্রোফাইলে এমন ভাবে দিয়ে দিই যেমন আমার সম্পর্কে পুরা দুনিয়া সবাই জানো, হ্যাঁ, পুরা দুনিয়ার মধ্যে আমি সবচেয়ে সেরা, হ্যাঁ, কিন্তু এটা ইনডাইরেক্টলি তোমার যে ক্ষতি হবে, কখন কি ক্ষতি হবে তুমি নিজেও বুঝতে পারবে না। সেজন্য তোমার পার্সোনাল ইনফরমেশন শেয়ার থেকে তোমার গোপনীয়তা রক্ষা করবে, যাতে কেউ তোমার পার্সোনাল ইনফরমেশন কোনো অনুমোদিত ব্যক্তি ছাড়া কেউ দেখতে না পারে। আমরা অনেক সময় ফেসবুক প্রোফাইলে অনলি ফর ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড বা পাবলিক করে দিই না, আমরা পাবলিক করব না। পাবলিক করলে সবাই জেনে যাবে। তো ফ্রেন্ড করে দিলে তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, কাকে করবে না, তুমি তার সম্পর্কে জেনে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। দেন তোমার ফ্রেন্ড যারা আছে তারা তোমার ইনফরমেশন জানো, তাতে কোনো সমস্যা নেই। এখন কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলো, কে পাঠাইলো, কি জন্য পাঠাইলো, কোনো কিছু আমরা না জেনে হুট করে কি করি, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দিই। হ্যাঁ, বর্তমানে কিন্তু এই সাইবার ক্রাইমের সবচেয়ে উত্তম একটা মাধ্যম কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে, হ্যাঁ, বিভিন্ন মেয়ের ছবি দিয়ে তোমাকে ছেলেরা কি করবে, সুন্দর একটা প্রোফাইল পিকচার দিবে মেয়ের, হ্যাঁ, ছেলেরা কি করে মেয়েটার ছবি দেখে বলবে যে মেয়েটা তো সুন্দর আছে, তার সাথে একটু ফ্রেন্ডশিপ করি। তো তুমি ফ্রেন্ডশিপ করলে কয়েকদিন, হ্যাঁ, মেয়ে এসে যে কোনো কথা বলবে না, চ্যাট ট্যাট করবে, তোমারও ভালো লাগবে, ঠিক আছে? এক সময় গিয়ে কি হবে, বলবে যে বাকিটা আমি বললাম না, হ্যাঁ, এই প্রবলেমটা তুমি ফেস করবে। সো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার আগে তার প্রোফাইল ভালো করে দেখে নিবে। এটা হচ্ছে ইন্টিগ্রিটি, মানে সঠিকতা। সাইবার সিকিউরিটির আমার মূল ভিত্তির মধ্যে অন্যতম একটা হচ্ছে আমি সতর্ক, মানে সঠিক ইনফরমেশনটা দিব যাতে বিকৃত বা পরিবর্তিত না হয়, কোনো তথ্য যেন বিকৃত বা পরিবর্তিত না হয়। আরটা হচ্ছে প্রাপ্যতা, এটাও যাতে বিকৃত বা পরিবর্তিত না হয়। আচ্ছা, এখন দেখো আমাদের কোন হুমকি গুলো আমাদের ডিজিটাল জীবনকে বিপদে ফেলে, আমাদের ডিজিটাল লাইফকে কোন হুমকি গুলো বিপদে ফেলবে সেটা আমরা একটু দেখে নিই। এক নম্বর হচ্ছে ম্যালওয়্যার। আমি কিন্তু 3টা ম্যালওয়্যার ফিশিং সম্পর্কে আইডিয়া দিয়েছিলাম, এখন একটু স্পেসিফিক আরো কিছু বিষয় বলবো। ম্যালওয়্যার, ফিশিং, তারপর হচ্ছে র্যানসামওয়্যার, ঠিক আছে, একটা হচ্ছে ডিডস অ্যাটাক, একটা হচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, একটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। তোমরা যদি পারো এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এখানে যে পয়েন্টগুলো লিখেছি সেগুলো স্ক্রিনশট দিয়ে রাখো। তোমার এমসিকিউতে যদি আসে কোন হুমকিটা আমাদের ডিজিটাল জীবনকে বিপদে ফেলে, এই 6টা থেকে যে কোনো একটা থাকবে, বাকিটা অন্য কোনো টপিক থাকতে পারে যদি এমসিকিউতে আসে আর কি। ম্যালওয়্যার, ফিশিং, র্যানসামওয়্যার, ডিডস অ্যাটাক, ম্যান ইন দা মিডল অ্যাটাক, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। ফিশিংও বুঝেছো, ম্যালওয়্যারও বুঝেছো। র্যানসামওয়্যার হচ্ছে তোমার ফাইল লক করে মুক্তি দাবি করা। ডিডস অ্যাটাক হচ্ছে সার্ভারে অতিরিক্ত ট্রাফিক পাঠিয়ে অকেজো করা। ম্যান ইন দা মিডল অ্যাটাক হচ্ছে ব্যবহারকারী ও সার্ভারের মাঝখানে থেকে তথ্য আটকানো। আর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে মানুষের বিশ্বাস ভেঙে তথ্য বের করে নেওয়া। এটা স্ক্রিনশট নিয়েছো? মনে হয়। ওকে, থ্যাংক ইউ। এখন হ্যাকিং কারা করে এবং কেন করে কেউ বলতে পারবে? হ্যাকিং কারা করে? হ্যাকার তো অনেক খারাপ মানুষ, তাই না? অনেক খারাপ মানুষ। না না, হ্যাকার আমরা মনে করি যে হ্যাকার অনেক খারাপ, আসলে হ্যাকার খারাপ না। হ্যাকার না থাকলে আমাদের ডাটাগুলো কিন্তু রক্ষা করার কেউ থাকবে না। হ্যাকাররাই কিন্তু আমাদের বন্ধু, আমরা তাদেরকে বন্ধু হিসেবে ভাববো। বাট হ্যাকারদের মধ্যে আবার মানুষের মধ্যে তো ভালো মন্দ আছে, তাই না? হ্যাঁ, ভালো মন্দ আছে না?
জি ফেরত তাদের মধ্যে দুই রকম, এটা হচ্ছে সাদা টুপ। আচ্ছা, থ্যাংক ইউ। তোমরা আসলে জানো এই হ্যাকিং কারা করে? কোন সিস্টেম বা নেটওয়ার্কে তোমার তাকে না জানিয়ে অনুমোদিতভাবে প্রবেশ বা তথ্য পরিবর্তন করা। হ্যাকিং কারা করে, কেন করে? কোন একটা সিস্টেমে তোমার মানে তোমাকে অনুমতি না নিয়ে তোমার আইডি পাসওয়ার্ড লক করে বা হ্যাক করে তোমার আইডিতে ঢুকে তোমার পার্সোনাল ইনফরমেশন গুলো কালেকশন করাই হচ্ছে ওদের মূল উদ্দেশ্য। হ্যাকার মূলত তিন ধরনের থাকে। একটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, যেটা তোমার নিরাপত্তা পরীক্ষা করে দুর্বলতা খুঁজে বের করে, যাদেরকে আমরা ইথিক্যাল হ্যাকার বলি। মানে ওরা ভালো মানুষ, ওরা বিভিন্ন প্রতিষ্ঠানে বড় বড় কোম্পানিতে ওরা মাসিক স্যালারিতে বা কন্ট্রাক্টে তারা কি করে কাজ করে। তাদের কাজ কি, বড় বড় প্রতিষ্ঠানগুলোতে ডাটা, যাতে কোনো ধরনের ডাটা সিকিউরিটির জন্য ডাটা যাতে মানে হারিয়ে না যায় সেটা রিট্রাইভ করার জন্য অর্থাৎ পুনরুদ্ধার করার জন্য এই ধরনের হ্যাকার গুলোকে নিয়োগ দেওয়া হয়। ওরা কন্ট্রাক্টে হতে পারে, আবার মাসিক স্যালারিতে হয়, আবার অনেকে আউটসোর্সিং এর মাধ্যমে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে তারা এই কাজগুলি করে কন্ট্রাক্টে। এই হোয়াইট হ্যাট হ্যাকাররা কিন্তু এখন সারা বিশ্বের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠছে। আমাদের দেশে অনেক ভালো মানের হ্যাকার আছে, হোয়াইট হ্যাকার, যারা প্রতি মাসে 2-3 লাখ 5 লাখ টাকা ইনকাম করছে, এবং অনেকে এমনও আছে যে মাসে 8-10 লাখ টাকা মতো তোমার ইনকাম করছে, মানে সঠিক ইয়াতে আর কি। তো তারা আরটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। ওদের কাজটা হচ্ছে মানে অবৈধভাবে তথ্য চুরি করে ক্ষতি করা। মানে ওদের চিন্তা ভাবনাটা কি, আমি এত স্কিল ডেভেলপ করেছি হ্যাকিং এর, আমি মাসে মাসে 1 লাখ 2 লাখ টাকা স্যালারি বেতনের চাকরি না করে বা কন্ট্রাক্টে কোনো কাজ না করে আমি বড় একটা প্রতিষ্ঠানকে কি করি, হ্যাক করি। হ্যাক করার পরে তাকে দাবি করি যে 1 কোটি টাকা দিতে হবে, না হলে আপনার ডাটা গায়েব হয়ে যাবে বা আপনি লেনদেন করতে পারবেন না। আর করেন তাহলে আবার আপনার এই ক্ষতি হবে। তো এই ধরনের হ্যাকার যারা আছে ব্ল্যাকমেল করে, টাকা দাবি করে আদায়, আবার তাদের ওয়েবসাইট বা গুরুত্বপূর্ণ সাইটগুলো বন্ধ করে দিয়ে তারা মোটা অঙ্কের টাকা দাবি করে। তো তারা যদি বছর একটা কাজ করতে পারে 1 কোটি টাকা, তাহলে সারা বছর আর কোনো কাজ করার দরকার নাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকা বেড়াইয়ে খরচপাতি করে আবার আসলো, আবার 1 বছর পর আরেকটা কাজ করলো, ধরা পড়লে শেষ আর কি। হ্যাঁ, তো এই ধরনের হ্যাকার গুলো আসলে অবৈধ হ্যাকার এখন দিন দিন বেড়ে যাচ্ছে আসলে। তো এগুলি থেকে আমরা যদি হ্যাকিং শিখি, আমরা এই ধরনের হ্যাকার হব না, নৈতিকতার মাধ্যমে আমরা কাজ করে ইনকাম করব। গ্রে হ্যাট হ্যাকার হচ্ছে ওরা কখনো ভালো কাজ করবে, কখনো খারাপ কাজ করবে। ওরা মনে করো কোন একটা প্রতিষ্ঠানে জব করবে বা কন্ট্রাক্টে ভালো কাজটা করবে, আবার দেখা যাচ্ছে সুযোগ পাইলে ইলিগেল কাজও করবে, মানে ব্ল্যাক হ্যাট হ্যাকারের ভূমিকা পালন করবে। অর্থাৎ হোয়াইট হ্যাট হ্যাকার এবং ব্ল্যাক হ্যাট হ্যাকারের ভূমিকাটা তারা যারা করে তারা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। বুঝতে পেরেছো? এখন তোমরা যদি সাইবার ক্রাইমের শিকার হও, যদি কোনো কারণে সাইবার ক্রাইমের শিকার হয়ে যাও, তখন তুমি কি করবে? মানে সাইবার ক্রাইম তো অনেক ধরনের হয়, তাই না? সাইবার ক্রাইম অনেক প্রতিরোধের ধরনের চেষ্টা হয় না? করব। আচ্ছা, কিভাবে করবে? প্রথম কৌশল অবলম্বন ওকে, থ্যাংক ইউ। ফার্স্টে আমরা আমাদের যেহেতু অনলাইন ভিত্তিক সাইবার ক্রাইমটা অনলাইন ভিত্তিক হয়ে থাকে, তাহলে আমরা ফার্স্টের কাজ হচ্ছে আমাদের সংযোগটা বিচ্ছিন্ন করব। ইন্টারনেটের নেটওয়ার্কের সংযোগ আমরা দ্রুত বিচ্ছিন্ন করব। বিচ্ছিন্ন করা মানে কি, হয়তো আমার আইডি পাসওয়ার্ড যেটা আছে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবো, সাথে সাথে পাসওয়ার্ড চেঞ্জ করে দেবো। হ্যাঁ, মনে হচ্ছে যে আমার এটা হ্যাক হওয়ার পথে বা আমার এই ধরনের একটা প্রবলেম পড়তেছি, তুমি পাসওয়ার্ড চেঞ্জ করে দিবে বা তোমার ইন্টারনেট থেকে তুমি বিচ্ছিন্ন থাকবে কিছুদিন। মানে ফেসবুক চালাচ্ছ, তোমাকে কেউ হ্যারাসমেন্ট করতেছে বা সাইবার বুলিং শিকার হচ্ছে, তুমি কি করবে? ফেসবুক থেকে একেবারে মানে বেরিয়ে যাবে, এখানে আর ঢুকবে না।
কারণ এটা যত দেখবে তোমার তত মন খারাপ হবে, তত তোমার কি মানসিকভাবে তুমি ভেঙে পড়বে। কেউ যদি তোমাকে, যেমন আজকে আমি একটা কাজ করেছি, আমাদের কয়েকটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে এই, অনেক সদস্য আছে, ওরা কি করছে একে অপরে এমন ভাবে মানে দোষারোপ করছে যাতে করে মানে ওরাই সেরা, একজন আরেকজনকে শুধু নিজের ইয়েটা জাহির করতেছে। তো আমি সব দেখতে দেখতে আমার কাছে বিরক্ত লাগছে। আমি কি করছি, 3টা গ্রুপে আমি ছিলাম, 3টা গ্রুপ থেকে বেরিয়ে গেছি। আবার ওখান থেকে যারা ভালো তারা সবাই আমাকে কন্ট্যাক্ট করতেছে, স্যার আপনি বেরিয়ে গেলেন কেন, আপনি আপনার প্রয়োজন এসে। হ্যাঁ, ওরা কি করছে, আরেকটা গ্রুপ করছে ভালো যারা আছে, ভালো মন মানসিকতা তাদেরকে নিয়ে। ওরা বলছে স্যার আপনার আমরা একটা ভালো যারা আপনাকে সেখানে করবো আপনার পারমিশন পেলে। আচ্ছা এখানে যে সবাই ভালো আমি কেমনে বুঝবো? বলছে স্যার ভালো দেখে নাম জয়েন করাচ্ছে। তার মানে হচ্ছে ওখান থেকে আমি যখন বেরিয়ে গেলাম ওই মন্দ লোকদের কাছ থেকে, তখন আমি কিন্তু ভালো লোকদের সান্নিধ্যে চলে আসলাম। তো এইটা হচ্ছে সাইবার ক্রাইমে যখন শিকার হবে তোমরা সাথে সাথে হ্যারাসমেন্ট থেকে বাঁচার জন্য তোমার সংযোগ বিচ্ছিন্ন করবে আর পাসওয়ার্ড পরিবর্তন করবে, এটা তো আগেই বলেছি। এবং আর্থিক প্রতিষ্ঠানকে তুমি অবহিত করবে। আর্থিক প্রতিষ্ঠান মানে কি, যদি তুমি হয়তো দেখা যাচ্ছে তোমার কি ব্যাংকের একটা চেক চুরি হয়ে গেছে, বা ব্যাংকে তোমার যে অ্যাকাউন্ট নাম্বার আছে বা পিন নাম্বার আছে সেটা কি হয়ে গেছে, চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে, সাথে সাথে তুমি ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ব্যাংকে জানাবে আমার অ্যাকাউন্টে কেউ যদি টাকা তুলতে আসে বা কোনো কিছু নিতে আসে তাহলে আপনারা একটু সতর্ক থাকবেন, আমার চেক হারিয়ে গেছে বা আমার এটিএম এর পিন নাম্বার কি এটিএম কার্ডটা হারিয়ে গেছে। তো এই 3টা জিনিস মনে রাখবে, সংযোগ বিচ্ছিন্ন, পাসওয়ার্ড পরিবর্তন করবে, আর্থিক প্রতিষ্ঠানকে অবহিত করবে এবং আইনি সহায়তা প্রমাণ সংগ্রহ করবে। হ্যাঁ, আইনি সহায়তা প্রমাণ সংগ্রহ কিভাবে করবে, যেমন স্ক্রিনশট, কেউ যদি তোমাকে হ্যারাসমেন্ট করে, বিভিন্ন ধরনের মেসেজ দেয়, ইমেল পাঠায়, ট্রানজেকশন আইডি আছে, এগুলো সব স্ক্রিনশট নিয়ে রাখবে, যাতে করে আইনগত ভাবে মোকাবেলা করার জন্য তোমার ডকুমেন্ট লাগবে। ডকুমেন্ট হিসেবে স্ক্রিনশট গুলো তুমি দেখাতে পারবে। তুমি মুখে বললে আমাকে অমুক এই বলছে সেই বলছে, তাহলে মুখে বলাতেই হবে না, রেকর্ডেড কোনো কিছু থাকলে সেটা নিয়ে যাবে। তাহলে তুমি নিকটস্থ থানা বা সাইবার ক্রাইম ইউনিটে যোগাযোগ করবে এবং অভিযোগ দায়ের করবে। ঠিক আছে? পরিত্রাণের উপায়গুলো কি, তুমি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করবে, এটা সবাই জানো। পাসওয়ার্ডের আমরা অনেক সময় কি করি, হ্যাকাররা খুব সহজে তোমার আইডিতে ঢুকে যেতে পারে, কারণ তোমরা দুর্বল পাসওয়ার্ড ইউজ করো। তোমার নাম দাও, তোমার জন্মসাল দাও, তোমার মোবাইল নাম্বার দাও, নর্মাল কিছু একদম ইয়া দিয়ে তুমি পাসওয়ার্ড দাও, যেটা একদম দুর্বল। হ্যাকাররা এটা বারবার ট্রাই করতে করতে এক সময় গিয়ে তোমার আইডিতে কিভাবে ঢুকে, তোমার বাবার নাম, মার নাম, তোমার জন্ম তারিখ, তুমি যদি ফেসবুক প্রোফাইলে দিয়ে দিছো সবগুলো, ওখান থেকে ওরা সব তথ্য নিবে, নিয়ে তোমার আইডিতে পাসওয়ার্ড গুলো ম্যাচিং করে করে বসাবে। কয়েকবার ট্রাই করবে, মানে করতে 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 তো ওরা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিনও কি সময় দিবে তোমার পিছনে। উদ্দেশ্য হচ্ছে তোমাকে আইডিতে ঢুকে তোমাকে প্রতারণায় ফাঁদে ফেলা। তো এভাবে সংক্ষিপ্ত পাসওয়ার্ড যদি দাও তাহলে তুমি তোমার আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে তুমি যদি বিভিন্ন সিম্বল, লেটার, নাম্বার, ক্যাপিটাল লেটার, স্মল লেটার মিস করে যদি পাসওয়ার্ড দাও, স্ট্রং পাসওয়ার্ড দাও, কমপক্ষে 12 অক্ষরের পাসওয়ার্ড দিয়ে তুমি যদি পাসওয়ার্ড তৈরি করতে পারো, তাহলে তোমার আইডিটা জীবনও কি কেউ হ্যাক করতে পারবে না। বুঝতে পেরেছো? তোমাদের ফেসবুক আইডি বা আদার্স আইডি যেগুলো আছে যদি পারো, পাসওয়ার্ডটা স্ট্রং দিবে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন 2FA, এটা সম্ভব সবাই জানো, এটা গুগলের মাধ্যমে করতে হয়। সম্ভব হলে সকল গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট তুমি মোবাইলে ওটিপি বায়োমেট্রিক্স এর মাধ্যমে তোমরা এটা চালু করে রাখবে। ঠিক আছে? এটা তো সবাই জানো না 2FA, সবার আইডিয়া আছে 2FA সম্পর্কে? Yes, sir. জি 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 ওকে, তোমরা 2FA গুগলের তোমার যে আইডি আছে, ম্যানেজ ইউর অ্যাকাউন্ট যে অপশনটা আছে, ওখানে গেলে তোমরা 2FA এর ইয়েটা পাবে। অর্থাৎ তোমরা যখন তুমি একটা ডিভাইসে তোমার অ্যাকাউন্ট ওপেন আছে আর একটা ডিভাইসে তুমি ঢুকতে চাচ্ছ, তখন ওই ডিভাইস থেকে তোমার একটা মেসেজ আসবে, এটা কি আসলে তুমি না কেউ না কেউ। তোমার মোবাইলের এখানে তখন লিখে আসবে ইয়েস অর নো,
এটা তুমি যদি হয়ে থাকো তাহলে তুমি ইয়েস দিলে ওই ডিভাইসে তুমি ঢুকতে পারবে, যদি নো দাও তাহলে ঢুকতে পারবে না। তাহলে এই মেসেজটা আসে কেন? টু ফ্যাক্টর অথেন্টিকেশন, হ্যাঁ, এই সিস্টেমটা চালু রাখার কারণে। আচ্ছা, তোমাকে সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবে না। কোনো সন্দেহজনক কোনো লিঙ্ক যদি তোমার আসে মেসেজের মাধ্যমে, ইমেলের মাধ্যমে, সেখানে তুমি কি ক্লিক করবে না। সন্দেহজনক লিঙ্ক কিরকম? ওই যে বললাম তোমাকে একটা লোভনীয় অফার দিল, বলছে এই ওয়েবসাইটে ঢুকলে তুমি এই জিনিসগুলো পাবে, ফ্রিতে পাবে। ফ্রি কোনো কিছু আসলে ভালো না, ফ্রি বললে অ্যাভয়েড করবে, ঠিক আছে? অনলাইনে ফ্রি বলতে কিছু নেই, ফ্রি বললো মানে তোমাকে বিপদে ফেলা, ঠিক আছে? তো এখন আমাদের প্রথম নিরাপত্তা হলো প্রথম প্রতিরক্ষা, ডিজিটাল দুনিয়ার সচেতনতা আমাদের সুরক্ষিত রাখতে পারে, ঠিক আছে? এখন আমরা এই পরিত্রাণের আরো অনেকগুলো উপায় আছে। তথ্য শেয়ারে সতর্ক থাকা, ডেটা ব্যাকআপ নেওয়া, সচেতনতা তৈরি করা, হ্যাঁ, তথ্য শেয়ারে সতর্ক থাকবে, ফোন নাম্বার, ঠিকানা, জন্ম তারিখ কারো কাছে শেয়ার করবে না, ডেটা ব্যাকআপ রাখবে, তোমার যতগুলো ফাইল আছে এই ক্লাউড স্টোরেজের মাধ্যমে, হার্ড ড্রাইভের মাধ্যমে, পেন ড্রাইভের মাধ্যমে এগুলো কি রিকভার করে রাখবে, যাতে করে তোমার কম্পিউটার যদি কোনো কারণে সমস্যা করে এগুলো আবার ব্যাকআপ পেতে পারো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি সচেতনতা তৈরি করবে, নিজে জানবে, পরিবারকে জানবে, তোমার বন্ধু বান্ধবকে জানাবে সাইবার ঝুঁকি কি, সাইবার ক্রাইম কি, সাইবার নিরাপত্তার উপায় কি, এগুলি তুমি জানবে, জেনে আরেকজনকে জানাবে। তুমি জেনে যদি বসে থাকো এটার মধ্যে কোনো কি নাই, সার্থকতা নেই। তুমি জেনে যদি, এই যে আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ, হ্যাঁ, আমাদের স্যাররা যে এত কষ্ট করে পরিশ্রম করে এত একটা প্ল্যাটফর্ম তৈরি করলো, হাজার হাজার স্টুডেন্টদেরকে আইটি সম্পর্কে ধারণা দিচ্ছে, এটা কিন্তু এটা সার্থকতা কিন্তু আইসিটি অলিম্পিয়াডের বাংলাদেশের সফলতা, বাট এটার সফলতা ভোগ করবে কিন্তু তোমরা, বুঝতে পেরেছো? এইরকম একটা প্ল্যাটফর্মে মাধ্যমে তোমরা হয়তো দেখা যাচ্ছে এখান থেকে আমাদের আইটি স্পেশালিস্ট তৈরি হবে, হ্যাঁ, বাহির থেকে আমাদের দেশে আর হায়ার করে আনতে হবে না, হ্যাকারের জন্য আমাদের বাইরের কোনো হ্যাকার উপর ডিপেন্ড করতে হবে না, হ্যাঁ, তোমরাই হবে আমাদের দেশের একসময় আইটি স্পেশালিস্ট এবং এআই যুগের আইকন হবে তোমরা। ঠিক তো? আমি ঠিক বলেছি? বলো তো। মনে হয় বেশি তোমাদেরকে তোমার বাবা মারা মোবাইল ধরতে দেয় না, তাই না? এটা কিন্তু ঠিক করে না। তোমার বাবা মারা তোমাদেরকে এটা কিন্তু বাবা মারা ঠিক করে না। এখন বাবা মারা ঠিক করে না কেন জানো? কারণ তোমাদের উপর বিশ্বাস নাই। তুমি বলো যে আমি একটু কি চ্যাটজিপিটিতে ঢুকি, একটু গুগল থেকে এটা নেব, একটু ইউটিউব থেকে একটা ইয়ে দেখবো, মিথ্যা বলে তুমি নাও, বিশ্বাস করে তোমাকে দেয়, তুমি কি করো? আশেপাশে বাবা মা কোথায় আছে চেক করে দেখে তুমি এবার ফেসবুক ইউজ করো। তাহলে তুমি বিশ্বাস হারাইলে একবার, দ্বিতীয়বার কি তোমার আব্বু আম্মু তোমাকে আর মোবাইল দিবে না। তাহলে বিশ্বাসটা ধরে রাখবে, সারা বছর সারা জীবন তুমি মোবাইল ইউজ করতে পারবে। একবার বিশ্বাস হারা হলে আর জীবনে মোবাইল পাবেন। আমাদের গাইডিয়ানরা হয়তো সম্ভবত এখানে আছে, আমি কিন্তু গাইডিয়ানদেরকে বলবো আপনাদের বাচ্চাদেরকে মোবাইল দিবেন শুধুমাত্র শিক্ষণীয় বিষয়গুলো দেখার জন্য। হ্যাঁ, ইউটিউবে বিভিন্ন এআই এর টুলস গুলোতে অনেক কিছু শিকার আছে। যদি ওগুলো না করে যদি সে ফেসবুক, মেসেঞ্জার, গেম খেলে, হ্যাঁ, মোবাইল আসক্তি নেগেটিভ সাইডে যায়, তাহলে তাকে জীবন আর মোবাইল দিবেন না। তাহলে আমরা কি এখন ভালো কাজের জন্য মোবাইল ইউজ করবো? হ্যাঁ, দেখি আমি তোমাদের পক্ষে কিন্তু বলে দিছি, তোমাদের গাইডেন্স থেকে বলেছি মোবাইল ইউজ করতে দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে বাবা মার বিশ্বাসটা রাখবে, আমার সম্মানটাও রাখবে। আচ্ছা, এখন আমাদের সফটওয়্যার যেগুলো আছে, সফটওয়্যার আপডেট রাখবো কম্পিউটারের। হ্যাঁ, একটা সফটওয়্যার যদি 2-3 বছর হয়ে যায় সেটা আমরা আপডেট করে নিব। তারপর হচ্ছে আমাদের ব্রাউজিং গুলো HTTP বদল আমি HTTPS যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করব, ঠিক আছে? যে ওয়েবসাইটে শুরুতে HTTPS মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিস্টেম,
ঠিক আছে? তাহলে এটা যেটাতে আছে সেই ওয়েবসাইটে আমরা ব্যবহার করব। আদারওয়াইজ এটা বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে, ঠিক আছে, এটা 100% সিকিউরিট। তারপর হচ্ছে পাবলিক ওয়াইফাই ইউজ করব না, ঠিক আছে? পাবলিক ওয়াইফাই মানে শেয়ারে যেগুলো হয় আর কি। তোমার বাসায় তুমি ওয়াইফাই নিছো, তুমি আশেপাশে আরো 10 জনকে কি করছো, পাসওয়ার্ডটা দিয়ে দিছো, তাহলে তোমার গোপনীয়তাটা কি থাকলো, আর ওর কাছে চলে গেল। সেই জন্য পাবলিক ওয়াইফাই তুমি ইউজ করবে না, ঠিক আছে? আচ্ছা, এখন একটা কোশ্চেন করি, কে আগে আনসার দিতে পারে তার জন্য একটা থ্যাঙ্কস থাকবে। যেহেতু সিটি অলিম্পিয়াডের কোশ্চেন গুলো মিলি সেকেন্ডে কাউন্ট হয়, ঠিক আছে? যে যত দ্রুত আনসার দিতে পারে সে তত বেশি স্কোর পায় এবং সে তত বেশি কি পসিবল হয় সে মানে ফাইনাল রাউন্ড পর্যন্ত যাওয়ার। কোনটি আমাদের মোবাইল বা অ্যাকাউন্টকে বেশি নিরাপদ করে? আমার মোবাইল বা অ্যাকাউন্টকে সবচেয়ে বেশি নিরাপদ করে কে? কোন সিস্টেমটা বলো তো? আমি অপশন দিচ্ছি না, আগে নিজে থেকে বলো পারো কিনা। পারবে? হ্যালো, কি শুনতে পাচ্ছ? হ্যালো ভাইয়া আই থিঙ্ক মাইক্রোফোন অ্যাক্সেসটা ওরা পাচ্ছে না। হ্যালো, ভাইয়া কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, ভাইয়া আই থিঙ্ক মাইক্রোফোনের অ্যাক্সেসটা নেটওয়ার্কের কারণে ওপেন হচ্ছে না, তো এই কারণে আনসার দিতে পারছে না। তো সবাই চ্যাটে লিখলেও কিন্তু হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা মিলিয়ে নাও, এখানে আমি 4টা অপশন দিয়েছি। 2 স্টেপ ভেরিফিকেশন, গেম খেলা, চার্জার বদলানো, ওয়াইফাই বন্ধ রাখা, ঠিক আছে? এখান থেকে অপশন কোনটা হবে চ্যাট বক্সে লিখো তো সবাই। লিখেছো? ওকে ফাইন, তাহলে আমি আনসারটা মিলিয়ে নাও। সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন, ঠিক আছে? যাদের হয়েছে তাদের সবার জন্য একটা তালি দাও, যদি আমি শুনতে পাবো না নাকি। আচ্ছা, ওদেরকে অ্যাক্সেসটা দিয়ে দেন। ভাইয়া আমরা দিয়ে দেওয়ার ট্রাই করছি, মূলত নেটওয়ার্কের কোনো ইস্যুর কারণে হয়তো এটা স্টাক হয়ে আছে, আমাদের এখান থেকে এটা ওপেন হচ্ছে না। আচ্ছা, তাহলে আমি কন্টিনিউ করি। হ্যাঁ, জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। সাইবার বুলিং সম্পর্কে তোমরা জেনেছো, অনলাইনে হয়রানি বা এটা কিভাবে চিনবো আমরা, এটা প্রতিকারের উপায়গুলো সম্পর্কে জেনেছি একটা ভিডিওর মাধ্যমে। এটা আমি আর আলোচনা করতে চাচ্ছি না। এখন আমরা ক্লাউড কম্পিউটিং সম্পর্কে একটু তোমাদেরকে ধারণা দিই। তোমাদের অ্যাক্সেসটা পেলে আমার রেসপন্স করতে একটু সুবিধা হতো। ক্লাউড জি ভাই, কম্পিউটিং, আপনি কন্টিনিউ করেন, আমরা চেষ্টা করছি এটা ফিক্স করার। ওকে ওকে। ক্লাউড কম্পিউটিং কি? ক্লাউড কম্পিউটিং হচ্ছে এমন একটি প্রযুক্তি যেখানে তথ্য, ফাইল এবং অ্যাপ্লিকেশন ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী সার্ভারে সংরক্ষণ, ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাত করা হয়। আমি যদি স্পেসিফিক এটা একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে এটা মূলত ইন্টারনেটের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ধরনের কম্পিউটিং সংস্থার মানে কম্পিউটার সংস্থান সরবরাহ করে। যেমন তোমার নিজের কম্পিউটার বা ডেটা সেন্টারে হার্ডওয়্যার বা সফটওয়্যার কেনার বা রক্ষণাবেক্ষণ করার পরিবর্তে, মানে তোমার কোনো একটা তথ্য, তোমার কোনো ডেটা যদি তুমি সংরক্ষণ করে রাখতে চাও স্থায়ীভাবে, তো সেটা তোমার কম্পিউটারে হার্ড ডিস্কে রাখতে হবে বা পেন ড্রাইভে রাখতে হবে বা কোনো একটা জায়গায় সেভ করে রাখতে হবে। কিন্তু এটা কতদিন তুমি রাখতে পারবে? এটা হারিয়ে যেতে পারে বা এটা কিনতে হতে পারে, ব্যয়বহুল হতে পারে। তাহলে টাকা দিয়ে কিনলাম, আবার কিছুদিন রাখার পর হারিয়ে গেল, তারপরে তোমার ডাটাটা 100% সুরক্ষিত থাকতেছে না বা এটা সংরক্ষণ করে রাখার সম্ভাবনা, ঝুঁকিটা খুব কম, ঝুঁকিটা বেশি।
তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা খুব কম খরচে, মানে একেবারে খরচ নাই বললেই চলে, কিন্তু লাইফ গ্যারেন্টি করে সারা জীবনের জন্য আমি চাইলে এটা একটা জায়গায় স্টোরেজ করে রাখতে পারি। অর্থাৎ তোমার নিজের কম্পিউটার বা ডেটা সেন্টারে হার্ডওয়্যার বা সফটওয়্যার কেনার বা রক্ষণাবেক্ষণ করার পরিবর্তে তুমি যদি ইন্টারনেটের মাধ্যমে কোনো প্রোভাইডার, কোনো প্রোভাইডার ইন্টারনেটের মাধ্যমে কারো কাছে যদি রাখো, ইন্টারনেটের মধ্যে কারো কাছে তো রাখতে পারবে না, সেই ক্ষেত্রে আমরা AWS বা গুগল বা মাইক্রোসফট থেকে সেই সেবাগুলো আমরা চাইলে নিতে পারি। সেবাগুলো কিরকম, যেমন আমরা গুগল থেকে বা মাইক্রোসফট থেকে আমরা কি কি সেবা পেতে পারি, স্টোরেজ, আমরা কিছু স্টোরেজ নিতে পারি বা সার্ভার নিতে পারি, বা আমরা কিছু সফটওয়্যার নিতে পারি, আমরা কিছু ডাটাবেস পরিচালনা করতে পারি। সেক্ষেত্রে আমরা আমাদের তথ্যগুলো স্থায়ীভাবে আমরা অনলাইনে রেখে দিতে পারি। যে কোনো সময় যে কোনো জায়গায় গেলে আমরা চাইলে আমার সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আমার তথ্যটা কি সংরক্ষণ করতে পারি বা নিতে পারি যে কোনো প্রয়োজনে। তুমি যদি তোমার কম্পিউটারের হার্ড ডেস্কটপে, বাসার ডেস্কটপে তুমি হার্ড ডিস্কে তোমার ফাইলটা রাখছো, কিন্তু তুমি এখন ঢাকা গেলে বা কোন একটা অন্য জায়গায় গেলে সেখানে তোমার তথ্যটা লাগবে, তুমি কিন্তু ওটা সাথে করে নিয়ে যাওনি। সেক্ষেত্রে তোমার এই তথ্যগুলো, ডাটাগুলো কোনো কাজে আসছে না। সেক্ষেত্রে তুমি ক্লাউড কম্পিউটিং করে যখন রাখবে, অর্থাৎ কোনো অনলাইনে অ্যাক্সেস দিয়ে রাখবে, তখন তুমি সেই ডাটাটা সহজে ইউজ করতে পারবে। এটার অনেকগুলো সুবিধা আছে, যেমন তোমার খরচ বাঁচাবে, তোমাকে ইজি অ্যাক্সেস দিবে, জাস্ট আইডি পাসওয়ার্ড থাকলে হচ্ছে তুমি ইজিলি এটা কি অ্যাক্সেস নিতে পারবে। তুমি প্রয়োজনে তোমার স্কেলেবিলিটি বাড়াতে পারো, বা তোমার স্টোরেজ যদি কম থাকে তাহলে এটা বাড়াইতে পারো। সেক্ষেত্রে তোমার কয়েকটা সফটওয়্যার এস সার্ভিস আছে, যেমন এস সার্ভিস গুলো হচ্ছে, আমি তোমাকে একটু ডিসক্রিপশন দিই। জিমেইল, আউটলুকের মাধ্যমে, গুগল ড্রাইভের মাধ্যমে, ড্রপবক্সের মাধ্যমে, নেটফ্লিক্সের মাধ্যমে, ঠিক আছে, আমরা এগুলো নিতে পারি। ঠিক আছে, তো এরপরে কিছু জিনিস দেখায় ক্লাউড কম্পিউটিংয়ের উদ্দেশ্যটা কি, আমরা কেন ক্লাউড কম্পিউটিং করব। ক্লাউড কম্পিউটিং করার উদ্দেশ্যটা হচ্ছে ডেটা ও অ্যাপ্লিকেশন সহজে সংরক্ষণ ও অ্যাক্সেসের সুযোগ দেওয়া। আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন করি, তোমরা কি রেসপন্স করতে পারবে? আমরা কি অ্যাক্সেসটা পেয়েছি? ইয়েস স্যার, ইয়েস জি স্যার, ইয়েস স্যার। ওকে মনে স্যার। থ্যাংক ইউ। এখন আমি কিন্তু মজা পাবো, ঠিক আছে, কিন্তু তোমাদের সাথে কথা বললে মানে আমার মন ভরে যায়। চুপে চুপে আমি কার সাথে কথা বলতেছি, কোনো রেসপন্স নাই, তাহলে এটার কোনো মজা নাই। আচ্ছা, ক্লাউড কম্পিউটিং সম্পর্কে আমি একটু যে আইডিয়া দিয়েছিলাম সেটা একজন বলো, জাস্ট একজন, ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি? ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেটের মধ্যে ক্লাউড কম্পিউটিং যদি আমরা ইউজ করি তাহলে কি আমাদের ডেটা হারানোর সম্ভাবনা আছে, ব্যবহার করতে পারি অল্প কোনো টাকা করে আমরা আজীবনের ক্লাউড মানে তো মেঘ, তাই না? অনেকগুলো মেঘ যখন একসাথে জড়ো হয়ে যায়, একত্র হয়ে যায়, ঠিক আছে, মানে আমার কম্পিউটারের তথ্যটা, তোমার কম্পিউটার তথ্যটা, বাংলাদেশের যতগুলো, পৃথিবীর যতগুলো মানুষ আছে তারা প্রত্যেকে ডিভাইস ইউজ করে, তাদের প্রত্যেকের ডিভাইসের যে যত ডাটা আছে সবগুলো ডাটা কোন একটা জায়গায় কিন্তু সংরক্ষিত থাকে, ঠিক আছে। এখন আমাদের হয়তো আমাদের পার্সোনাল ডিভাইসে সংরক্ষিত থাকে, আবার আমরা যখন ইন্টারনেটে কোনো কিছু আপলোড করি, ডাউনলোড করি, তখন সেই আপলোড ডাউনলোডকৃত তথ্যগুলো, ফাইলগুলো কোথায় থাকে? আমাদের নির্দিষ্ট কোনো একটা সার্ভারে থাকে, ঠিক আছে। ওই সার্ভারটা কি আমাকে এমনি দিবে না, সেই সার্ভারটা আমাকে ভাড়া নিতে হবে, অথবা আমাকে এই অন্যজন সরাসরি কিনে নিতে হবে, বা আমি নিজেই সেই সার্ভারটা মানে অ্যাক্সেস নিতে পারি। সবকিছু মিলে সারা পৃথিবীর সমস্ত ইনফরমেশন গুলো একটা নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করে রাখার ফলে আমরা যে কোনো জায়গায় আমরা যখন তথ্যগুলো সংরক্ষণ করতে পারি, তখন সেই সিস্টেমটাই কিন্তু আমরা ক্লাউড কম্পিউটিং হিসেবে ধরে নিই। তো ক্লাউড কম্পিউটিংয়ের মূল কনসেপ্টটা হচ্ছে কি, একটা কম্পিউটার বা ডিভাইসের সমস্ত তথ্যটা একটা নির্দিষ্ট সার্ভারের মধ্যে রেখে
সেখান থেকে যে কোনো সময় যে কোনো সুবিধাজনক সময়ে আমরা তথ্যটা কি আদান প্রদান করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূলত ক্লাউড কম্পিউটিং এর উদ্দেশ্য। ঠিক আছে, আমার ডেটা ও অ্যাপ্লিকেশন সহজে সংরক্ষণ এবং অ্যাক্সেসের সুযোগ দেওয়া, হার্ডওয়্যার ও সফটওয়্যারের খরচ কমানো আমার উদ্দেশ্যটা, দূরবর্তী ব্যবহারকারীদের জন্য অনলাইন সেবা প্রদান করা, ব্যবসা ও ব্যক্তিগত কাজের দক্ষতা বৃদ্ধি করা। ঠিক আছে, মনে থাকবে? তোমাকে কোশ্চেনে যদি আসে পরীক্ষায় ক্লাউড কম্পিউটিং এর উদ্দেশ্য কি, তাহলে তুমি 3-4টা লাইন একটু মনে রাখলে হবে। ডেটা ও অ্যাপ্লিকেশন সহজে সংরক্ষণ ও অ্যাক্সেসের সুযোগ দেওয়া, হার্ডওয়্যার ও সফটওয়্যারের খরচ কমানো, দূরবর্তী ব্যবহারকারীদের জন্য অনলাইন সেবা প্রদান করা, ব্যক্তিগত ব্যবসা বা ব্যক্তিগত কাজের দক্ষতা কি করা, বৃদ্ধি করা। মনে থাকবে? Yes, sir, মনে Okay. থাকবে। ক্লাউড কম্পিউটিং যদি আমরা ইউজ করি তাহলে কি এটা ডেটা হারানো? না, ডেটা হারানো কোনো সুযোগ নাই যদি তোমার সেটা স্যার রাকশান গালি দিছে। ভদ্র ছেলেরা গালি দেয়, ঠিক আছে, বিয়াদবরা গালি দেয় না। তোমাদের এখানে যারা আইসিটি অলিম্পিয়াডে ক্লাস করে তারা সবাই ভদ্র ছেলে। হ্যাঁ, এখানে কোনো বিয়াদব আশা করি নাই। ঠিক আছে, কেউ যদি দিয়ে থাকে ওই দুষ্টুমি চলে দিতে গিয়ে ভুল করে ফেলছে, সে সরি বললে হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট টাইমে আমি আর তোমরা যাতে এই ধরনের ইয়া না হয়। ঠিক আছে, আচ্ছা, রিজার্ভ ডাটা, এটা হচ্ছে লো কস্ট, এটা হচ্ছে অনলাইন সাপোর্ট। আমার ডাটাটা রিজার্ভ রাখতে পারবে কস্ট কম, মানে কম খরচে, এবং অনলাইন সাপোর্টটা আমরা সবচেয়ে বেশি পাবো। এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের মেইন উদ্দেশ্য। এটা হচ্ছে ডাটাটা স্থায়ীভাবে সংরক্ষণ রাখা, খরচ কমানো, আর হচ্ছে কি অনলাইনের মাধ্যমে অ্যাক্সেস দেওয়া। মনে থাকবে কি কি? ডাটা স্থায়ীভাবে কি করা, রিজার্ভ করা, এটা জি হচ্ছে খরচটা কমানো। জি হ্যাঁ, আরটা হচ্ছে অনলাইনে আমি যে কোনো জায়গা থেকে এটা অ্যাক্সেস নেওয়া। জি এটাই হচ্ছে আমাদের মূলত ক্লাউড কম্পিউটিং এর উদ্দেশ্য। ঠিক আছে, আচ্ছা, এবার আসে ক্লাউড কম্পিউটিং এর মূল উপাদান কি কি, কিভাবে ক্লাউড কম্পিউটিং এ আমরা শ্রেণী নিতে পারি। একটা হচ্ছে ডেটা সেন্টার বা সার্ভার, সেখানে তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের কেন্দ্র। মেইন সেন্টার হচ্ছে ডেটা সেন্টার বা সার্ভারকে আমরা কি আমার সমস্ত ডেটাগুলো যেখানে সংরক্ষিত থাকে সেই জায়গাটাকে বলা হয়। এটার জন্য আমাদের কি লাগবে, নেটওয়ার্ক সংযোগ রাখবে। নেটওয়ার্ক সংযোগটা কার সাথে থাকতে হবে, সার্ভারের সাথে। মনে থাকবে একটা সেন্টার থাকবে, ঠিক আছে, সেই সেন্টার থেকে সেন্টারের সাথে আমার নেটওয়ার্কের সংযোগ থাকতে হবে। ঠিক আছে, ওই ভার্চুয়ালাইজেশন বা একটি সার্ভারকে একাধিক ভার্চুয়াল সার্ভারে ভাগ করা যায়। তুমি চাইলে আমি একটা সার্ভার, বাংলাদেশে একটা সার্ভার আছে, সেই সার্ভারটা আমি চাইলে বিভিন্ন জেলায় বিভিন্ন জনকে আমার ভাড়া দিতে পারি। ঠিক আছে, সেটা একাধিক ব্যক্তিকে সার্ভারটা দিতে পারে। একটা হচ্ছে স্টোরেজ সিস্টেম, ডেটা নিরাপদ রাখার ব্যবস্থা করা। এটা হচ্ছে পরিষেবা প্ল্যাটফর্ম, ব্যবহারকারীদের প্রয়োজনে সফটওয়্যার বা টুল সরবরাহ করে। তাহলে কি কি বললাম, ক্লাউড কম্পিউটিংয়ের মূল উপাদান কি কি? একটা নির্দিষ্ট সার্ভার থাকবে, সার্ভারের সাথে আমাদের নেটওয়ার্কের সংযোগ থাকবে। সেই সার্ভারটা আমি চাইলে একাধিক ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে কি করতে পারি, ভাগ করে দিতে পারি। সেখানে এই ডেটা স্টোরেজ কতটুকু স্টোরেজ ইউজ করবে, হ্যাঁ, সেটা কতটুকু সিকিউরিটি মেনটেন করবে, সেই সিস্টেমটা আমি বলে দিতে পারি। এবং সেইখানে কি রকম সেবা আমি দিব, সেই সেবার ধরনটা আমি তাকে বলে দিতে পারি। বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? উপাদানগুলি মনে থাকবে? জি স্যার ওকে, এগুলি পারলে স্ক্রিনশট নিয়ে রাখবে, কেমন? আচ্ছা, এটা হচ্ছে লেস স্পেস সেস, নাকি? একটু উচ্চারণ করো তো এগুলো, LASS PSS লেস স্পেস শেষ, নাকি? লেস স্পেস শেষ। আচ্ছা, যাই বলো, একটু মজা করলাম আর কি। হ্যাঁ, ভার্চুয়াল সার্ভার স্টোরেজ ও নেটওয়ার্ক রিসোর্স প্রদান করে লেসের মাধ্যমে। MCQ তে যদি আসে, ভার্চুয়াল সার্ভার স্টোরেজ ও নেটওয়ার্ক রিসোর্স প্রদান করে কোনটি? লেস স্পেস শেষ, তিনটা দিবে বা আরেকটা দিবে, তোমার মনে রাখবে লেস। সার্ভার ও স্টোরেজ নেটওয়ার্ক রিসোর্স প্রদান করে। আরটা হচ্ছে অ্যাপ তৈরি ও চালানোর প্ল্যাটফর্ম ডেভেলপারদের, এটা হচ্ছে কি পেস।
ডেভেলপারদের জন্য অ্যাপ তৈরি ও চালানোর প্ল্যাটফর্ম তৈরি করে কে? পেজ। ইন্টারনেটের মাধ্যমে সফটওয়্যার ব্যবহার, যেমন জিমেইল, গুগল ডক্স, এটা কার কাজ? স্যাসের কাজ। স্ক্রিনশট দিয়ে রাখো, এগুলো একটু পড়াশোনা করবে। এবার আসুন ক্লাউড কম্পিউটিংয়ের ধরন। ক্লাউড কম্পিউটিং এর ধরনটা কি? একটা হচ্ছে পাবলিক ক্লাউড, একটা হচ্ছে প্রাইভেট ক্লাউড, একটা হচ্ছে হাইব্রিড ক্লাউড, একটা হচ্ছে কমিউনিটি ক্লাউড। পাবলিক ক্লাউডটা কি? এটা সবার জন্য উন্মুক্ত থাকবে, খরচ কার্যকর এবং স্কেলেবল। ঠিক আছে, এটা সবাই অ্যাক্সেস পাবে। ঠিক আছে, অনলাইনে যে কোনো কিছু হয়তো আমরা ইন্টারনেটে অনেক কিছু ডাউনলোড করে ফেলি না, এখানে কোনো অ্যাক্সেস থাকে না। আমি চাইলে অনেক ইন্টারনেট থেকে, গুগল থেকে অনেক কিছু ডাউনলোড করে ফেলতে পারে। তার মানে এটা হচ্ছে পাবলিক অ্যাক্সেস দেওয়া থাকে, এটাকে বলা হয় পাবলিক ক্লাউড। ঠিক আছে, যেমন প্রাইভেট ক্লাউড, এটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের জন্য নিরাপদ এবং কাস্টমাইজেবল। যেমন তোমাকে কোনো ওয়েবসাইটে ঢুকে যদি কোনো ইনফরমেশন তুমি ডাউনলোড করতে চাও বা নিতে চাও, সেক্ষেত্রেও তোমাকে বলবে যে এখানে একটা পেমেন্ট করো। ঠিক আছে, তোমাকে অ্যাক্সেস না দিলে তুমি সেটা নিতে পারবে না। তাহলে এটা হচ্ছে প্রাইভেট ক্লাউড। তার মানে আমি যেই ডাটাটা নিচ্ছি সেটা কিন্তু সার্ভারে জমা আছে, তা সার্ভারে যারা জমা রাখছে তারা বলছে যে আমাদের এই তথ্যটা, ডাটাটা নিতে হলে আমাকে কি দিতে হবে? পেমেন্ট করতে হবে বা সাবস্ক্রাইব করতে হবে, বা এটা আমাকে অ্যাক্সেস এমনি দেওয়া যাবে না। একটা হচ্ছে হাইব্রিড ক্লাউড, পাবলিক এবং প্রাইভেট ক্লাউডের সুবিধা একসাথে কি একত্রিত করে, এটা হয় হাইব্রিড ক্লাউড। অনেক সময় তোমাকে বলবে যে তুমি এটা 3টা পর্যন্ত তুমি এটা ফ্রি ইউজ করতে পারবে, তুমি এটা ফ্রি ইউজ করার পর ভালো লাগলে পরবর্তীতে যদি কোনো কিছু তুমি নিতে চাও তাহলে এটা টাকা দিয়ে কিনে নিতে হবে। এরকম আছে না অনেকগুলো সফটওয়্যার, ফার্স্টে তোমাকে 1 মাসের জন্য ট্রায়াল দেয়, হ্যাঁ, তোমাকে ট্রায়ালে দিয়ে কি করে লুবে ফেলে দেয়, বলে যে এটা তো চমৎকার, এটা তো খুব মজাদার একটা সফটওয়্যার, তখন 1 মাস পরে তোমাকে অ্যাক্সেস বন্ধ করে দেয়। যখন তুমি কাজ করে মজা পাবে, 1 মাস পরে যখন আবার পাবে না, তখন তুমি অটোমেটিক্যালি বাধ্য হয়ে ওদের থেকে এটা কিনে নিবে। ওরা এটা হচ্ছে একটা মার্কেটিং পলিসি আর কি, হাইব্রিড ক্লাউডটা। কমিউনিটি ক্লাউড, একই ধরনের সংস্থাগুলোর জন্য যৌথভাবে ব্যবহৃত খরচ এবং রিসোর্স শেয়ারিং সুবিধা দেয়া। এটা হচ্ছে মানে ইয়ার মাধ্যমে, কমিউনিটি ক্লাউড হচ্ছে একে অপরের সাথে চুক্তির মাধ্যমে, হ্যাঁ, যৌথভাবে বলবো যে আমার এই প্রতিষ্ঠানের সাথে আপনার প্রতিষ্ঠান যদি কি হয়, এগ্রিমেন্ট হয় 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 3 বছরের জন্য এত টাকা দিতে হবে, এই 1 বছর, 2 বছর, 3 বছর যত বছর চালান সেই হিসেবে আপনাকে এত টাকা পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে সেই অ্যাক্সেসটা ও প্রতিষ্ঠানকে বা ব্যক্তিকে দিয়ে দেয়। এই ধরনের কম্পিউটিংকে বলা হয় কমিউনিটি ক্লাউড। বুঝতে পেরেছো সবাই? হ্যালো, Yes, sir. ওকে। ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার, এটা কোথায় কোথায় ক্লাউড কম্পিউটিং ব্যবহার হয় এগুলো একটু মাইন্ডে রাখবে, এগুলো পরীক্ষা আসবে। শিক্ষা, অনলাইন লার্নিং ও ডেটা সংরক্ষণে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার হয়। হ্যাঁ, অনলাইন লার্নিং বলতে তোমরা অনলাইনে অনেকগুলো টিউটোরিয়াল পড়ো না, অনলাইনে অনেকগুলো শিক্ষণীয় সাইটগুলোতে তোমরা অনলাইন অ্যাক্সেস নিয়ে, হ্যাঁ, প্রোগ্রাম কিনে, হ্যাঁ, তোমরা এখানে অনলাইন ক্লাস করো না, তবে অনলাইন ক্লাস কি ফ্রিতে সবগুলো পাওয়া যায়, কিছু কিনে নিতে হয়। তো শিক্ষামূলক ওয়েবসাইটগুলোতে আমরা অনলাইন লার্নিং ও ডেটা সংরক্ষণের জন্য ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার হয়ে থাকে। ব্যাংকিং নিরাপদ অনলাইন লেনদেন, ব্যাংকিং যত লেনদেন আছে অনলাইনে, এটা নিরাপদ অনলাইন লেনদেনের জন্য আমরা কি ক্লাউড কম্পিউটিং ব্যবহার করি। বিশেষ করে ব্যাংকিং সেক্টরগুলোতে তাদের নিজস্ব একটা সার্ভার ইউজ করে, ঠিক আছে, যাতে করে পুরা ইনফরমেশন গুলো ওদের নিয়ন্ত্রণে থাকে। এটা বাইরে কোনো সার্ভার ইউজ করলে অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ব্যবসা সার্ভার ও সফটওয়্যার ব্যবস্থাপনা, ব্যবসা ক্ষেত্রে সার্ভার ও সফটওয়্যার ব্যবস্থাপনা ভূমিকা রাখে। আর হেলথে, বিশেষ করে স্বাস্থ্যসেবা, রোগীর তথ্য সংরক্ষণ, হ্যাঁ, এগুলির জন্য আমরা ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে থাকি। আরো অনেকগুলো আছে, আমরা অনলাইনে যে বিভিন্ন টিকিট কাটি বা বিভিন্ন ধরনের সেবা নিই, অনলাইনে যত সেবা আছে মূলত টাকা দিয়ে হোক, ফ্রি হোক, সবগুলি কিন্তু আমরা ক্লাউড কম্পিউটিং এর আওতায় ধরে নিতে হবে। ক্লাউড কম্পিউটিং এর ভবিষ্যৎ সম্ভাবনা কি? আমাদের বর্তমান হচ্ছে এআই যুগ, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ক্লাউড সেবা প্রদান করা, কোয়ান্টাম ক্লাউড এবং এজ কম্পিউটিং, এটা হচ্ছে গ্রিন ক্লাউড, এটা হচ্ছে আরো নিরাপদ দ্রুত ডেটা ট্রান্সফার।
তো আমি এতক্ষণ যে বিষয়টা আলোচনা করেছি, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে আমাদের হতো একটা আলাদা একটা এই ক্লাস আছে এর উপর, সেটা সম্পর্কে তোমরা বিস্তারিত ওই স্যারের কাছ থেকে জানতে পারবে। তোমরা কম বেশি কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা এআই টুলস ইউজ করো, চ্যাট জিপিটি, জেমিনাই, হ্যাঁ, এরকম অনেকগুলো টুলস ইউজ করো। এগুলি ব্যবহারের কিন্তু একটা সঠিক পদ্ধতি আছে, নিয়ম আছে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে সর্বশেষ একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আমরা এই অনলাইন যুগে অনলাইনকে ইউজ করব ঠিকভাবে, কোনো খারাপ কাজে খারাপ উদ্দেশ্যে আমরা এটা কি ইউজ করব না, ঠিক আছে? তোমরা কি আমাকে কথা দিতে পারবে আমরা অনলাইনে যত কাজ আছে সবগুলো আমরা ভালোভাবে করব? আমি তোমাকে যদি বলি, তোমরা তো এখন স্টুডেন্ট, ক্লাস 7 8 এর স্টুডেন্ট, তোমরা মনে করো যে তোমরা অনেক চালাক, অনেক কিছু জানো, অনেক কিছু বুঝো, তোমার বাবা মারা টিচাররা তোমরা যা বুঝো তা বুঝে না। আসলে এটা ভুল। সঠিকটা হচ্ছে তোমরা কি করো না করো সেগুলো তোমাদের বাবা মা, শিক্ষকরা জানে। কিভাবে জানে? কারণ ওনারা কিন্তু তোমাদের সেই বয়স পার করে আসছে, ঠিক আছে? তো সবচেয়ে বড় কথা হচ্ছে জবাবদিহিতা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে। তুমি ভালো করতেছো কি খারাপ করতেছো, এটার সম্পূর্ণ সবকিছু দেখতেছে কে? সৃষ্টিকর্তা। তো তুমি তোমার বাবা মাকে, শিক্ষককে ফাঁকি দিয়ে, মিথ্যার আশ্রয় নিয়ে তুমি যদি অনৈতিক কোনো কাজে জড়িত হয়ে যাও বা জড়িয়ে যাও বা খারাপ কোনো কাজে লিপ্ত হয়ে যাও, তুমি যদি বলো যে এটা আমি, কেউ তো দেখে নাই, আমার বাবা মা দেখে নাই, টিচার দেখে নাই, বন্ধু বান্ধব দেখে নাই, ভাই বোন দেখে নাই, ওই বিশ্বাসটা রাখবে কেউ না দেখলে তোমার সৃষ্টিকর্তা কিন্তু দেখছে, ঠিক আছে? এই বিশ্বাসটা রেখে তুমি সবসময় ভালো কাজ করবে। কারণ অনলাইনে, ফেসবুকে, মোবাইলে ভালো চেয়ে খারাপের প্রবণতাটা একটু বেশি। আমরা যদি সেই সেন্সে যদি দেখি, তো ভালো যত কিছু আছে সবকিছু তুমি এখানে অ্যাক্সেস নিয়ে অনলাইন ইন্টারনেট ইউজ করবে, খারাপ যত কিছু আছে সবগুলো অ্যাভয়েড করবে। তোমরা কি পারবে আমার এই উপদেশটা রাখতে? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমার সর্বশেষ কমিটমেন্টটা যদি রাখতে পারো, তোমরা সবাই ইউ উইল আওয়ার ফিউচার, ঠিক আছে? আই হোপ ইউ উইল বি গ্রেট। থ্যাংক ইউ সো মাচ। আজকে পর্যন্ত এতটুকু। কারো কোনো কোশ্চেন থাকলে বা আমার ক্লাস সম্পর্কে কারো কোনো মন্তব্য থাকলে দুই একজনে করে আমি আজকে ক্লাসটা শেষ করব। স্যার আমার একটা কোশ্চেন স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। আসসালামু আলাইকুম স্যার। কোন ক্লাস আছে যেখান থেকে আমরা ভালো হ্যাকিং একজন বলো তো, যে কোনো একজন। স্যার এই এমন করুন। আচ্ছা, আমি তোমাদের সবাইকে একসাথে বলতে দিয়ে মনে হয় প্রবলেম হচ্ছে। স্যার আমি একটু ইন্টারাপ্ট করছি, আমাদের 9:30 একটা ক্লাস আছে, আপনি ক্লাসটা নিচ্ছেন, তো আচ্ছা আচ্ছা, আমার 5 মিনিট টাইম আছে, ঠিক আছে? তোমরা আসলে কোশ্চেন করলে অনেক করা যায়, ঠিক আছে? আনসারও দিতে গেলে আমি অনেকক্ষণ দিতে পারবো। আমি যে বিষয়গুলো দেখিয়েছি এগুলোর সাথে তোমরা, যেহেতু এখন প্রযুক্তির যুগ, অনলাইন, ইউটিউবে ক্লাউড কম্পিউটিং বা সাইবার ক্রাইম, সাইবার সিকিউরিটি, এগুলি সম্পর্কে তোমরা যদি অনলাইনে সার্চ দিয়ে বা গুগলে সার্চ দিয়ে বা এআই টুলসে সার্চ দিয়ে তোমরা আরো অনেক কিছু চাইলে জানতে পারবে তোমাদের নিজেদের। আমরা এটাকে বলি ব্লেন্ডেড লার্নিং। আমি এখানে তোমাকে যা পড়াইলাম সেটা তুমি একটু বাসায় গিয়ে বিভিন্ন টুলস ইউজ করে নিজে থেকে নিজের উদ্যোগে শিখে নিবে। আশা করি তোমরা ভালো কিছু শিখতে পারবে, ঠিক আছে? আর চেষ্টা করবে বাসায় তোমরা দ্রুত, খুব কম সময়ে যাতে বেশি রেসপন্স করতে পারো, যেহেতু আইসিটি অলিম্পিয়াডের কোয়েশ্চেন গুলো খুব দ্রুত আনসার করতে হয় এবং টপ স্কোর পাওয়ার জন্য। জি, তো আমি কোনো কোশ্চেন নিচ্ছি না, কারণ কোশ্চেন নিতে গেলে অনেকের কোশ্চেন নিতে হবে।
আনসারও দিতে গেলে আমার সময় চলে যাবে, যেহেতু আমি একটু লেট করে আজকে জয়েন করেছি। আমি আমার পক্ষ থেকে সরি বলছি আমার লেট করে জয়েন করার কারণে। ক্লাসটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এটা আমার প্রাপ্য, আর যদি কোনো কারণে তোমাদের ভালো না লাগে, হ্যাঁ, তাহলে ভালোটা তুমি তোমার পার্সোনালি স্যার, থেকে, হ্যাঁ বলো। স্যার এমন কি কোনো কোর্স আছে যেখান থেকে আমরা ভালো হ্যাকিং শিখতে পারবো, মানে একটু সাজেশন দিতেন যদি। হ্যাকিং শিখতে চাচ্ছ? তুমি কোন ক্লাসে পড়ো? স্যার ক্লাস 6। 6 এ না? এখন তোমার হ্যাকিং শেখার উদ্দেশ্যটা কি? মানে এই মুহূর্তে তোমার তো মেইন টার্গেট হচ্ছে 6, 7, 8, 9 এ তোমার সিলেবাস অনুযায়ী কি করা, স্যার এই পাঠ্য পাঠ্য শেষ করা। অনেক আগে হ্যাঁ, থেকে এরকম একটা ইচ্ছা ছিল, তো এইজন্য মানে ইচ্ছাটা পূরণ করো। তুমি আইসিটি অলিম্পিয়াডের সাথে থাকো, হ্যাঁ, 6 এ আসো, 7 এ থাকবে, 8 এ থাকবে, দেখবে যে এই অলিম্পিয়াড থেকে সব শিখে ফেলতে পারবে ইনশাল্লাহ। আস্তে আস্তে যাও, একদিনে সব করতে যাও না। আমি এখন তোমাকে যদি লিঙ্ক দিই, তুমি ওখানে ঢুকবে, ওটা নিয়ে পড়ে থাকবে, তোমার নিজে পড়াশোনা বাদ দিয়ে ওগুলো করতে গেলে, হ্যাঁ, আসলে কোনোটাই হবে না। আমি সেই জন্য কোনো কিছু এখন বলবো না, ঠিক আছে? স্যার আমাদের অলিম্পিয়াডের প্রশ্নের ধরনটা কেমন হবে? আচ্ছা, অলিম্পিয়াডের ধরনটা তোমাদেরকে, এই তোমরা যে ইয়েটা আছো, তোমাদের আইডি আছে না? আচ্ছা, আমি আমাদের সম্মানিত যিনি এটা আমরা কেন্দ্রীয় কনফার্ম দায়িত্ব করে আছেন, দিচ্ছি। জি, হ্যাঁ ক্লাস শেষে আমরা কনফার্ম করে দিচ্ছি। থ্যাংক ইউ হ্যাঁ সো বলুন। মাচ স্যার। আচ্ছা, আপনার মাইনুল, জি ভাইয়া। স্যারের ক্লাস শেষ হয়ে গেলে তুমি একটু কষ্ট করে এখানে থাকবা একটু, হ্যাঁ, এই লাইনে স্যার বোধহয় অন্য ক্লাসে জয়েন করবেন। তুমি একটু আমাদের শিক্ষার্থী সকলকে একটু ড্যাশবোর্ডটাতে ঢুকে আবার একটু দেখিয়ে দিবে এবং একটা মক টেস্ট দেখাবা। তোমরা শিক্ষার্থীদের জন্য বলছি, তোমরা যদি মক টেস্টগুলো একটু প্র্যাকটিস করো, মক টেস্টে যেভাবে কোশ্চেনগুলো থাকবে পাবে অলমোস্ট এই ধরনের কোশ্চেন হবে। আমি তোমাদের ওরিয়েন্টেশন দিনও বলেছিলাম যে আমরা প্রথম পরীক্ষাতে তোমাদের কোশ্চেনটা একটু হয়তো খুব জেনারেল লেভেলের হবে, তারপরে এগুলো কিন্তু আস্তে আস্তে একটু কমপ্লেক্সের দিকে যাবে, কারণ কম্পিটিশনটা তখন আস্তে আস্তে একটু উপর লেভেলের হবে এবং তোমাদেরও কোশ্চেন্সের প্যাটার্নটা একটু কমপ্লেক্স হবে। বাট আমার বিশ্বাস তোমরা স্যার যা পড়াচ্ছেন, বইতে তোমরা যা পাচ্ছ এবং যে ভিডিওগুলো তোমাদের দেওয়া হচ্ছে, এগুলো যদি ঠিকমতো তোমরা সবাই দেখো তাহলে নিঃসন্দেহে তোমরা অবশ্যই ভালো করবে। তারপর একটা কম্পিটিশন, এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড তো নির্ধারণ করতেই হয়, সেই জন্য হয়তো আমরা করবো, বাট নিঃসন্দেহে আমার বিশ্বাস তোমরা প্রত্যেকে ভালো করছো এবং করবে। স্যার থ্যাংক ইউ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তাহলে আসি। সবাইকে খোদা হাফেজ, ভালো থেকো, আল্লাহ হাফেজ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে সুন্দর করে ক্লাসটি উপস্থাপন করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, আসসালামু থ্যাংক ইউ আলাইকুম স্যার, থ্যাংক ইউ, আসসালাম। শিক্ষার্থীরা তোমরা একটু থাকবে, তোমাদেরকে একটু মাইনুল ডিএল কি আছো এখানে? জি জি ভাই, আমি দেখাচ্ছি। আচ্ছা, তুমি একটু কাইন্ডলি ভাই একটু দেখা দাও, ওই ক্লাসটা শুরু হলে কে আছে ওখানে? ভাই ওইখানে মইনুল আছে। মাইনুল তুমি ওখানে চলে যাও তাহলে ভাইয়া, ডিএল এখানে থাকুক। হ্যাঁ জি ভাই, আমি অলরেডি। আচ্ছা, ওকে ডিএল তুমি একটু কাইন্ডলি, তোমরা সবাই কিন্তু শিক্ষার্থীরা তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে দেখবে। হ্যাঁ, যারা লগ ইন করতে পারছো না, সমস্যা হচ্ছে, আমাদের সাপোর্টে যোগাযোগ করবে। এখন থেকে যদি লগ ইন করাটা ঠিক মতো পারো, প্র্যাকটিস করতে পারো, মক টেস্ট গুলো ঠিক মতো অ্যাটেম্প করতে পারো, নিঃসন্দেহে তোমাদের আইসিটি অলিম্পিয়াডের জার্নিটা সুন্দর হবে। হ্যাঁ ঠিক আছে ডিএল, তুমি কন্টিনিউ করো ভাই, আমিও ওদিকে যাচ্ছি। হ্যাঁ জি ভাই। সো আমি সবাইকে একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি, আর এর মধ্যে আমি মাইকের অ্যাক্সেস গুলো ওপেন করে দিচ্ছি। কার কি প্রবলেম আছে সেগুলো আমার সাথে শেয়ার করলে আমি